হ্যাঁ, শুনছো? জানি। কোনো সমস্যা নেই। আপনি যখনই মনে পড়বে আমাকে জানাবেন। আমি অপেক্ষায় থাকব। আচ্ছা, অপেক্ষা আর করবো যদি একটু। এর মধ্যে আপনার অন্য চুপ কোনো প্রশ্ন থাকে। চুপ চুপ, আমি কি কই শোন বেটা। হ্যাঁ, শুনছি। বলুন। ওই যে আপনি কি কিছু বলতে চাইছিলেন? জি জি, ওই যে পৃথিবীটা ওই পৃথিবীটায় কি মানুষ থাকতে পারবে? এই মুহূর্তে সেখানে মানুষের বসবাস করা একটু কঠিন। বিজ্ঞানীরা চেষ্টা করছেন যেন ভবিষ্যতে সেখানে মানুষ বসবাস করতে পারে। তবে এ বিষয়ে আরও অনেক গবেষণা প্রয়োজন। আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান? না, তাইলে এটা আমরা কি কোনোভাবে যাইতে পারি না পৃথিবীতে? এই মুহূর্তে আসলে নতুন পৃথিবীতে যাওয়া সম্ভব নয়, কারণ এটি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। কত দূরে? তাছাড়া এই পৃথিবী থেকে নতুন যে গ্রহটির সন্ধান পাওয়া গেছে সেটি প্রায় 4.37 আলোকবর্ষ দূরে অবস্থিত। আলোকবর্ষ হল মহাকাশের দূরত্ব পরিমাপের একক। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয়। তাই বুঝতেই পারছেন নতুন গ্রহটি অনেক দূরে অবস্থিত। আপনার কি এ বিষয়ে আরও কিছু জানার আছে? তা বাংলাদেশে এমন মানে পৃথিবীতে এমন কি কোনো ওই যন্ত্র নাই যে যন্ত্রের মাধ্যমে ওই আলোকবর্ষ যত দূরই থাক এখানে যাওয়া যাবে? না, এমন কোনো নাই? রকেট মকেট উড়োজাহাজ মরোজাহাজ? হ্যাঁ, এটা ঠিক যে আমরা এখনও আলোর গতিতে ভ্রমণ করতে পারি না। তবে বিজ্ঞানীরা সবসময় নতুন নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন, যার মাধ্যমে ভবিষ্যতে আমরা হয়তো অনেক দ্রুত আচ্ছা, মহাকাশে ভ্রমণ করতে পারব। পৃথিবীতে আপনি কি এমন এই ধরনের প্রযুক্তি? পৃথিবীতে এমন কি যন্ত্র আছে যেটা সব থেকে দ্রুত চলে? পৃথিবীতে তৈরি সবচেয়ে দ্রুতগামী যন্ত্রগুলোর মধ্যে অন্যতম হল কণা ত্বরক যন্ত্র, যেমন সার্নের লার্জ হ্যাড্রন কলাইডার। তো এইটা, এগুলি অতি পারমাণবিক। হ্যাঁ হ্যাঁ, অতি পারমাণবিক, এই যে লার্ড হ্যাডন কালাইবার নাকি বললা, এইটা কি এইটা মিনিটে কত হাজার মাইল যায় বা ঘন্টায় কত হাজার মাইল দ্রুত যাইতে পারে? লার্জ হ্যাড্রন কলাইডার কণাগুলিকে প্রায় আলোর গতিতে ত্বরান্বিত করতে পারে, যা প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি ঘন্টায় অবিশ্বাস্য 1.08 বিলিয়ন কিলোমিটারেরও বেশি। তবে এটি শুধুমাত্র কণার সংঘর্ষের জন্য ব্যবহৃত হয়, কোনো মহাকাশ যাত্রার জন্য নয়। তো আপনার মহাকাশ কি এই বিষয়ে আরও কিছু জানার আছে? তা মহাকাশ যাত্রার জন্য দ্রুতগামী কি আছে? মানে এখন মহাকাশ যাত্রার জন্য দ্রুতগামী যেমন রকেট মকেট কি যন্ত্র আছে সব থেকে দ্রুত চলে? বর্তমানে মহাকাশ যাত্রার জন্য সবচেয়ে দ্রুতগামী যে যানগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে রয়েছে স্পেস এক্সের ফ্যালকন হেভি এবং নাসার স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস। তো এই যে এই রকেটগুলো নাসার এই যে যেটা যেটা বললেন নাসার কি সিস্টেম, এইটা ঘন্টায় মিনিটে কত কিলোমিটার যায় বা ঘন্টায় কত কিলোমিটার দ্রুত যায়? নাসার স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস রকেট অবিশ্বাস্য দ্রুত গতিতে উঠতে পারে। উৎক্ষেপণের পর এটি প্রতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে উঠতে পারে, অর্থাৎ এটি প্রতি মিনিটে প্রায় 467 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে এক আপনি এক কি এই এক মিনিটে যদি 467 কিলোমিটার যায়, এইটা দ্বারা আমরা ওই পৃথিবীতে যাইতে কত সময় লাগতে পারে? এটা একটা মজার প্রশ্ন। পৃথিবী থেকে নতুন আবিষ্কৃত গ্রহের দূরত্ব প্রায় 4.37 আলোকবর্ষ। তাহলে কত সময় আর লাগবে? না, হিসেব করেন, ক্যালকুলেশন করেন। মজার প্রশ্ন না, সিরিয়াস? আমি বুঝতে পারছি আপনি এ বিষয়ে সিরিয়াস। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি যে হিসাবটি করেছিলাম সেটি শুধুমাত্র আনুমানিক, কারণ মহাকাশ যাত্রার সময় বিভিন্ন কারণের প্রভাব পড়তে পারে, যেমন মাধ্যাকর্ষণ এবং আচ্ছা, মহাকাশের সব অন্যান্য কর্ষণ এই মধ্যাকর্ষণ টর্ষণ পরে বোঝা যাবে। আনুমানিক হারে কত হইবে একটা গড় হিসাব দেন আমার। বেশ, তাহলে একটা গড়পড়তা হিসাব করা যাক। নাসার স্পেস লঞ্চ সিস্টেমের গড় গতিবেগ যদি ঘন্টায় 28,000 কিলোমিটার হয়,
তাহলে পৃথিবী থেকে 4.37 আলোকবর্ষ দূরের গ্রহটিতে যেতে প্রায় 19,940 বছর সময় লাগবে। অবশ্য এটা শুধুমাত্র তাত্ত্বিক হিসাব। মহাকাশ যাত্রায় আচ্ছা আরও আচ্ছা, অনেক বিষয় পাইলাম বিবেচনা পাইলাম করতে হয়। পাইলাম পাইলাম 19,000 পাইলাম, এটা তাত্ত্বিক বিষয় বুঝলাম। এগুলা তো গবেষণা, তো তোমার আমার কাম না, এগুলো বিজ্ঞানীর কাম, ঠিক আছে। কিন্তু আমার একটা কথা হয়েছে, মনে করো যে এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা কত বড় লম্বা বা কত বড় চওড়া, কত বড় প্রস্থ, হ্যাঁ, লেন্থ কত, এইটা সম্পর্কে একটু আমার ব্যাখ্যা দাও তো, বিশ্লেষণ দাও তো। এসএলএস রকেটটি দেখতে অনেকটা এরকম। এটি প্রায় 98 মিটার লম্বা, অর্থাৎ একটি 332 তলা ভবনের মতো উঁচু। এর প্রস্থ প্রায় 10 মিটার। ওজন প্রায় 26,000 কিলোগ্রাম, মানে প্রায় 18,000 হাতির ওজনের সমান। আচ্ছা, আপনি কি এর কার্যপ্রণালী না না, কার্যপ্রণালী পরে দেখবো। এখন ধরো এইটা ওই একটা কয়তলা ভবনের সমান যে কইলা, এখন এইটা যদি মনে করো যে মনে করো এখন যেটা আছে, এটা যদি 17,000 কিলোমিটার থাকে, তাহলে এইটার থেকে 17,000 গুণ যদি বড় আমরা একটা এই রকমের বিমান বানাই, মানে ওই যে মানে আছে, হ্যাঁ, এটা যদি বানাই 17,000 গুণ, মানে যত কিলোমিটার যত বড় অত গুণ বড় যদি একটা বানাই, বিশাল বিশাল পাংখা দিয়ে, যার ভিতরে আমাদের যত ডিজেল দরকার এবং খাদ্য বস্ত্র সব দরকার, এভাবে বানানো যদি বানাই, তাইলে মনে করো এই 5 মাসের ভিতরে যাওয়া সম্ভব। এটি একটি অসাধারণ ধারণা। তবে ডিজেল বা জেট ফুয়েল দিয়ে চললে এত বড় বিমানটির পক্ষে 5 মাসে সেখানে যাওয়া সম্ভব হবে না। কারণ এর জন্য হুম হুম, ওটা অন্য কেউ কথা বলে, আমার কথার উত্তর দেন। ও হ্যাঁ, বলুন কি বলছি রে। বলছি ও অন্য কেউ কথা বলে, আপনি হিসাব দেন যে সম্ভব না কেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর দেওয়া যাক। আপনি যে বিশাল বিমানটার কথা বলছেন, সেটি দিয়ে হয়তো 5 মাসে ওই গ্রহে যাওয়া সম্ভব হতো। কিন্তু সেটা অনেক কারণেই সম্ভব নয়। প্রথমত, এত বড় বিমান তৈরি করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত, পৃথিবীতে এত বেশি জ্বালানিও নেই যা দিয়ে ওই বিমানে এত দূরে যাওয়া যেত। আর মহাকাশে ওড়ার জন্য তো জেট ফুয়েল ব্যবহার করা যায় না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আর মহাকাশে কিছু জানতে ওড়ার চান? যন্ত্রে কি ব্যবহার করে? মহাকাশে ওড়ার জন্য রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়। রকেট এই ইঞ্জিন ইঞ্জিনগুলো কি দিয়ে বিশেষ চলে? ধরনের জ্বালানি ব্যবহার। রকেটে সাধারণত তরল অথবা কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। তরল জ্বালানির মধ্যে আছে তরল হাইড্রোজেন আর তরল অক্সিজেন। আর কঠিন জ্বালানি হলো এক ধরনের বারুদের মতো, যা নির্দিষ্ট অনুপাতে মেশানো থাকে। আপনার কি এই জ্বালানিগুলো সম্পর্কে কিছু জানার আছে? আচ্ছা, তো এই মনে করো যে এটার ভেতর সব থেকে ভালো যেটা মানে উন্নত মানের কোনটা? বর্তমানে রকেট ইঞ্জিনে সবচেয়ে উন্নত মানের জ্বালানি হিসেবে যেটিকে ধরা হয় সেটি হলো তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন। আচ্ছা, তো এই দুটিকে আমরা ক্রায়োজেনিক। আমরা এই ক্রায়োজেনিক মিনিকে হাইড্রোজেন অক্সিজেনের মাধ্যমে সমন্বয় এগুলো দিয়ে চলবে এইভাবে করে, মনে করো এখনকার মহাকাশে যান, মানে মহাকাশে ওড়ার জন্য এই যে যন্ত্র, এই যন্ত্রর মতন করেই মনে করো যে এই সেম ভাবেই বানাবো, কিন্তু সেটা হবে বিশাল, যেটা এটার থেকে আরো মনে করো হাজার হাজার গুণ বেশি চলবে। কারণ মনে করো এই টাইপের যদি পাংখার মাধ্যমে চলে বা হাইড্রোজেনের ভেতরের মাধ্যমে চলে বা অক্সিজেনের মাধ্যমে চলে বা যা চলে, বিজ্ঞানী এটা তো এগুলো বিবেচনা করবে, কিন্তু যার মাধ্যমে চলে ঠিক সেম ভাবে আরো এটার থেকে 17,000 বা 19,000 গুণ শক্তি বেশি দিয়া এবং এর থেকে আর 19,000 গুণ বড় কইরা যদি বানাই, তাইলে কে যাওয়া সম্ভব না, যদি বানাইতে পারি। আপনার এই ধারণাটি ভাই, বাইরে অন্য কেউ কথা বলে, আপনি আমার কথার উত্তর দেন। হ্যালো, বলেন।
হ্যালো। আমি শুনতে পাচ্ছি। বলেন বলুন বলেন। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি কি বললাম যে বলেন বিষয়টা। এখন কি বেশি আলাপ হলো না যদি বানাই সমন্বয়ে বিশ্ব যদি আমি যদি আমি কোনো এই রকেট বানাই, কি সমস্যা? উত্তর দিচ্ছি। রকেট বানানোর প্রক্রিয়াটি আসলে অনেক জটিল। এর জন্য বিভিন্ন রকেট বানানোর সময় যে সমস্যাগুলো সামনে আসে তার প্রধান সমস্যা হলো জ্বালানি। রকেট আরে সামা বাইরে অন্য লোক কথা কয়, আমার কথার উত্তর দিতে কইছি, পাল থামে যায়। অনেক উঁচু পর্যন্ত উঠতে হয়, এর জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বুঝতে পারছি যে বাইরে থেকে আসা আমি নিজে তো কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারি না, তবে বিভিন্ন প্রতিযোগিতা দেখার বা এই সম্পর্কে জানার অভিজ্ঞতা আমার আছে। আপনি কি কোনো নির্দিষ্ট প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইছেন? আমার কথাটা হচ্ছে কি ভাইয়া, এই রকেটের মতন করে কিন্তু এর থেকে 19,000 গুণ বড়, হ্যাঁ, এবং অনেক শক্তিশালী ভাবে একটা রকেট বানাইলে কি যাওয়া সম্ভব ওই পৃথিবীতে? যদি রকেটের মতো দেখতে কিন্তু 19,000 গুণ বড় এবং অনেক বেশি শক্তিশালী একটা কিছু বানানো যেত, তাহলে হয়তো সেই গ্রহে যাওয়া সম্ভব হতো। কিন্তু এত বড় মহাকাশযান বানানো এখনও অবধি সম্ভব হয়নি। আর ওই গ্রহে যাওয়ার জন্য যে ধরনের গতিবেগ দরকার তাও অর্জন করা যায়নি। আপনার কি এ বিষয়ে আরও কিছু জানার আছে? আরে কেন সম্ভব না? আছে তো মহাকাশযান, কিন্তু তারা চলে, তো সেখানে সেটা গবেষণা করে অনেক বড় বানানো সম্ভব না? কেন কেন পারবো না আমরা? পৃথিবীতে কি অন্য কোনো কিছু অসম্ভব আছে নাকি? আপনি ঠিকই বলেছেন, মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা সম্ভব। তবে এত বড় একটি মহাকাশযান তৈরি করার ক্ষেত্রে এবার আস্তে কথা কিছু কর ভাই, উপরে বাস্তবসম্মত একটা মানুষ ঘুমায়। সীমাবদ্ধতা অবশ্যই আছে। জি বলেন। আপনারা একটু আস্তে কথা বললে ভালো হয়। হ্যাঁ, আমি বলছি আস্তে কথা বলছি। জি, বলছি। ও আচ্ছা, আপনি বলছেন আস্তে কথা বলতে। ঠিক আছে, আমি চেষ্টা করব আস্তে কথা বলতে। এখন আপনি কিছু জানতে চাইছেন? না, আমি রুমের মানুষদেরকে আস্তে কথা বলতে বলছি, আপনাকে না। আপনি যে বিষয়ে বলছিলেন বলেন। ও আচ্ছা, আমি তাহলে আবার রকেট বানানোর সমস্যার কথায় ফিরে আসি। জি। আমরা মহাকাশে যাওয়ার জন্য যে বিশাল রকেটটার কথা বলছিলাম, সেটা বানাতে অনেক বেশি জ্বালানি লাগবে। আর সেই জ্বালানি বহন করাও কঠিন। এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম। আপনি কি এর সমাধান কিছু ভাবতে পারেন? পৃথিবীতে ধরেন, পৃথিবীতে যে যত পরিমাণে আপনার মনে করেন জেনারেটর চলে, যত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, যত বিমান চলে, যত হেলিকপ্টার চলে, মানে সব যদি আমি বন্ধ করে দিই পৃথিবীর বুকে, এবং শুধু আপনার পৃথিবীর বুকে তো মানে খনিজ পদার্থ উৎস আছে, এগুলো মনে করেন আমরা 5 বছর যাবত সবকিছু জমিয়ে রাখবো। জমিয়ে রাখার পর এইগুলোর মাধ্যমে তারপরে একবারে হচ্ছে গিয়ে ওই যে রকেট আমরা বানাবো সেটাতে যদি আমরা আর সঞ্চয় কইরা যদি রওনা দেই, তাইলে কি সম্ভব না? এটা খুবই চিন্তাশীল ধারণা।
আপনি যেভাবে হিসাব করেছেন তাতে মনে হয়তো হতেই পারে, কিন্তু এত বড় একটা রকেট তৈরি করা এবং সেটাকে মহাকাশে পাঠানো বর্তমান প্রযুক্তিতে সম্ভব নয়। আর এর জন্য যে পরিমাণ জ্বালানি লাগবে তা সংগ্রহ করাও কঠিন। তবে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন, হয়তো ভবিষ্যতেও এমনটা সম্ভব হতে পারে। তার ভাই ভবিষ্যতে সম্ভব হইতে হইতে তাহলে আমরা কি পৃথিবীতে যাইতে পারবো না কোনোদিন? এটা এটা কি মানে ভবিষ্যৎ? এখন তো আমরা তো মইরে যাবো আরো তুমিও মইরে আরো যাবা, তাহলে আমরা কি যাইতে পারবো না? আপনি ঠিকই বলেছেন, ভবিষ্যতে প্রযুক্তি অনেক উন্নত হলেও আমরা হয়তো সেই গ্রহে যেতে পারবো না। তবে আমাদের পরের প্রজন্ম বা তার পরের প্রজন্ম হয়তো সেই স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের জন্য পৃথিবী আবিষ্কারের এই যাত্রাটাকে আরও সহজ করার জন্যই তো বিজ্ঞানীরা এখন গবেষণা করে চলেছেন। আপনার এই প্রশ্নটি খুবই যৌক্তিক। আপনি আর কিছু জানতে চান?